নমস্কার, আমি ঋতুপর্ণ ঘোষ বলছি, আর আপনারা শুনছেন 98.3 FM রেডিও মির্চি। আচ্ছা, আমরা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা করতে গিয়ে প্রথম বছর দেখলাম প্রায় 2800 গানের মধ্যে 1400 গান, প্রায় অর্ধেকের বেশি হচ্ছে রবীন্দ্রনাথ। তো তোমার কি মনে হয় যে এত রবীন্দ্রনাথ একটা বছর, তা আমরা শুধু 2011 সালের কথা বলছি, রবীন্দ্রনাথ কি কেন লোকে এত রবীন্দ্রনাথের গান গাইছে? মানুষের কাছে পৌঁছে যাওয়া কি সব থেকে সহজ উপায় আজও রবীন্দ্রনাথ? 2011 সালে আমাদের যে বাংলা গানের সামগ্রিকভাবে বাংলা গান প্রকাশিত হয়েছে ভারতবর্ষ থেকে, সেই 1800টা গানের মধ্যে 1400টা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে। একটা অবভিয়াস ব্যাখ্যা এ বছরটা বলে লোকের এবং আমাদের সকলেরই হয়তো মাথায় আসবে যে এটা রবীন্দ্রনাথকে সেলিব্রেট করবার একটা বিশেষ বছর। ফলে হয়তো অন্যান্য বছরের পরিসংখ্যানগুলো পেলে বোঝা যেত যে রবীন্দ্রনাথ অন্যান্য বছরও এতটাই দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেন কিনা। কিন্তু প্রত্যেক বছরই আমরা রবীন্দ্রসঙ্গীতের নতুন নতুন অ্যালবাম পাই এবং যারা ভালোবাসেন তারা সংগ্রহ করেন। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার মাঝে মাঝে মনে হয়, মিউজিক ওয়ার্ল্ডে যখন আমি ঢুকি, ওরা রবীন্দ্রসঙ্গীত চালান এবং হয়তো রবীন্দ্রনাথের গানটা কোথাও একটা আইকনিক বাঙালির গান হয়ে গেছে। এটা দিয়ে বাঙালিয়ানার উৎকৃষ্টের জায়গাটা খুব সহজে বের করে দেওয়া যায়। রবীন্দ্রনাথ নিজে একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেছিলেন যে আমি প্রায় বলেছিলেন যে আমি অসভ্যের মতো লিখেছি। এত বেহায়ার মতো কেউ লেখে, এত লেখে কেউ, কিন্তু তার মধ্যে কিছুটা হয়তো থাকবে, কিছুটা গোড়া ঘরে জমা হবে, কিছুটা ইঁদুরে খাবে, করেও পড়ে থাকবে কিছু। আমার স্থির বিশ্বাস, যদি কিছু পড়ে থাকে সেটা হবে আমার গান। বাঙালি সুখে দুঃখে আনন্দে সুখে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। এই কথাটা রবীন্দ্রনাথ অতদিন আগে বুঝে গেছেন এবং সেই সত্যটা আমাদের তো কোনো আজকে পস্টেরিটির দায় নেই তার ওই সেদিনকার সেই ভবিষ্যৎবাণীটাকে সত্য প্রমাণ করবার। আমরা আমাদের প্রাণের টানে সেটাকে করেছি এবং রবীন্দ্রসঙ্গীত বাঙালির একটা অত্যন্ত রেসপেক্টেবল আইডেন্টিটি হয়ে গেছে। আমরা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে একটা বিশেষ ক্যাটাগরি রেখেছি, সেটার নাম হচ্ছে আলবাহেতে গোল্ডেন ইরা, যেটার নাম জুরি তুমি সবাই মিলে দিয়েছো সারা জীবনের গান। এবং এটা যখন ডিসিশনটা নেওয়া হয়, তোমরা এক বাক্য সবাই বলেছো সমস্বরে যে এটা মনীষাসুর মর্দিনী হওয়া উচিত। এটা সম্পর্কে যদি একটু বলো, যে এটাকে আমরা সারা জীবনের গান বলে সম্মানিত করতে চলেছি। এবছরে যে সারা জীবনের গান যে ক্যাটাগরিটা, যেটা অলমোস্ট বাংলা গানকে রিপ্রেজেন্ট করে এসছে ওভার এ লাইফ টাইম, এমন কোনো যদি অ্যালবাম বাঁচতে দেওয়া হতো, সেই কাজটা বাছা কিন্তু কঠিন ছিল আমাদের 24 জন জুরির জন্য। তা সত্ত্বেও কিন্তু এই একটা ব্যাপারে কোনো রকমের মতদ্বৈধতা হয়নি, কোনো রকমের মতানৈক্য হয়নি। কোথাও কেউ বলেনি না এটা ভাবলেও তো হয়। সমস্যারে একসঙ্গে সবাই আমরা মহিষাসুর মর্দিনী বলেছিলাম। কারণ মহিষাসুর মর্দিনী আবার দেখতে গেলে কিন্তু অনেকটাই সংস্কৃত, সেটা যে পুরো বাংলা গান তা নয়, কিন্তু এটা বাঙালির গান। আজও আমি শুনেছি যে মহিষাসুর মর্দিনী সিডি ক্যাসেট হিসেবে বেরিয়ে যাবার পরেও প্রবাস বলতে ভারতবর্ষের প্রবাসে, প্রবাস বলতে বিদেশের প্রবাসে, ওই সময়টায় উঠে রেডিও চালানোটা একটা রীতি। এটার মধ্যে যে একটা একটা নস্টালজিক রিচুয়াল আছে এবং সেই রিচুয়ালিস্টিক সেলিব্রেশনটা বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এটা হস্তান্তরিত হয়ে এসেছে।
তাহলে তাকে সারা জীবনের গান বলবো না তো কাকে বলবো? সঙ্গীতে কোনো জাত নেই, কোনো প্রভিন্স নেই, কোনো ভাষা নেই। সেখানে তার থেকে অনেক বড় একটা কাজ আছে, যেটা হচ্ছে দ্য মিউজিক ইটসেলফ। আরেকটা জিনিসও বলি, যে কমার্শিয়াল মিউজিকের কথা একটু আসি। আমরা বিশেষ করে ফিল্ম ক্যাটাগরি একটা বিরাট ক্যাটাগরি। সেই ক্যাটাগরিটা গান নিয়ে একটা জিনিস হচ্ছে, যেরকম একটা সময় আর্ট ফিল্ম ছিল, তার সঙ্গে পাশাপাশি কমার্শিয়াল সিনেমা। বাংলা গানের ক্ষেত্রে কি তোমার মনে হয় ওরম একটা ফিল্ম মিউজিক ক্ষেত্রে একটা বিভাজন তৈরি হয়েছে? তার কারণ একদিকে আমরা যেরকম দেবের ছবির গান পাচ্ছি, ভীষণ কমার্শিয়ালি সাকসেসফুল গান পাচ্ছি, অন্যদিকে কমার্শিয়ালি সাকসেসফুল অথচ হয়তো একটু অন্য ধারার গান, যেটা হয়তো কবিতার থেকে হয়তো উঠে আসছে, শ্রীজাত গান লিখছে, অনুপম একটা নতুন ধারার গান সৃষ্টি করছে। মানে আজকের দিনের বাংলা ছায়াছবির গান, সেটা নিয়ে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, নিশ্চয়ই বলার আছে। বাংলা ছায়াছবির গানের একটা বরাবর এক ধরনের একটা ইতিহাস আছে। যেমন বাংলা প্যারেল সিনেমা যেটা তৈরি হলো প্রায় 70 হাত ধরে, প্রথমে সেখানে গান না থাকাটাই বাঞ্ছনীয় ছিল। একটা হরিদিন তো গেল দিয়ে শুরু হয়েছিল, এবং জলসাঘরেও যে গানগুলো ছিল, উনি তখন একটা মিউজিক্যাল ছবি বানাবেন বলে একটা ছবি বানালেন, তাতে করেও কতগুলো ক্লাসিক্যাল গান ছাড়ার কিছু ছিল না। এমন গান অনেক দিন অবধি ছিল না। গুপি গাইন এসে বোধহয় প্রথম সেই রেকর্ডটা ভেঙে দেয়, যেটা বাঙালির ঘরে ঘরে ঢুকতে পারে, বাঙালি এটা হাম করতে পারে। ওই গানগুলো প্রায় আবহ সঙ্গীতের কাজ করে এসেছে সত্যজিতের ছবিতে। বা এই পরবাসে যে কাঞ্চনজঙ্ঘায় যখন করুণাদি গান, সেই গানটা যেন প্রায় একটা আবহ সঙ্গীত। এবং শর্মিলা রায় পোমোর মতন অত বিখ্যাত শিল্পীকে দিয়ে রেডিওতে ছায়া ঘনাইছে বনে বনে জনঅরণ্য গাওয়া হয়েছে। হরিশানাল নিজে গেয়েছেন অরণ্যের দিন রাত্রিতে। এরকম অনেক গানগুলো হয় সংলাপ, নয় আবহ সঙ্গীত। গানটাকে গান বলে ব্যবহার করা, এই আমি একটা গানের পিকচারাইজেশন করলাম, এটা প্রথম গুপি গান হয়নি এলো। সবসময় গানগুলো একটা স্টাইলাইজ সংলাপ কিন্তু ছবিতে, যদি না মুখ্য চরিত্র একজন গায়ক বা গায়িকা হন এবং তিনি বসে সঙ্গীত পরিবেশন করছেন, সেক্ষেত্রেই গানটা গান হয়। নইলে গানটা একটা এক্সটেন্ডেড সংলাপ, যেটা স্টাইলাইজ ভাবে বলা হচ্ছে। কারণ গানের কথার মধ্যে দিয়ে অনেক কিছু খুঁজে বের করে নেওয়া যায়। এখানে যে গানগুলো আজকে একটা নতুন ধারার গান তৈরি হচ্ছে, যে গানগুলো আমার, যদি আমি একেবারে এক ধরনের হার্ডকোর কমার্শিয়াল ছবির কথা বলি, যেটা পাগলু, যেটা পরাণ যায় জলিয়ারে, এই ধরনের ছবির গান, সেখানে গানগুলোর সঙ্গে কিন্তু ইমিডিয়েটলি অভিনেতাকে আইডেন্টিফাই করতে হয়। দেবীর মুখ না মনে করে ওই গানটাকে মনে করা যায় না। আর অন্যদিকে যে বাংলার একটু অন্য ধারার সিনেমা, যেটা একটু শিক্ষিত দর্শকের জন্য, যেটা রুচিশীল দর্শকের জন্য, সেই ফিল্মগুলোতে গানগুলোর সঙ্গে কোনো বিশেষ মানুষের কোনো আইডেন্টিটি নেই। যাওয়া পাখি বলার সঙ্গে কিছুটা ছিল অন্তহীনে, কিন্তু তারপরে গানগুলো প্রায় ওই নেপথ্য সঙ্গীত হিসেবেই রয়ে গেল। এবং এটা কার গান? আমি যে জলসাঘরে বললে হয় তনুজা, নয় উত্তম কুমার। এই ধরনের স্ট্রং সং এবং অ্যাক্টর রিলেশনশিপটা তৈরি হলো না। যেমন আমরা উত্তম কুমার বলতেই হেমন্ত মুখার্জি বুঝতাম এক সময়, বা সুচিত্রা সেন বললেই সন্ধ্যা মুখোপাধ্যায় বুঝতাম। সেইটা কিন্তু বাংলা সিনেমা অ্যাচিভ করতে এখনো পেরেছে বলে আমার মনে হয় না। তোমার প্রিয় সবসময় কার গান? তুমি কি ধরনের, একটা তো রবীন্দ্রসঙ্গীত আমাদের, তোমারও নিশ্চয়ই তোমারই প্রিয় সে জানি, কিন্তু ছাড়াও তোমার প্রিয় শিল্পী বা তোমার সঙ্গী যে ধরনের গান যদি বলি, কোন ধরনের গান তোমার সঙ্গী?
শৈল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, এই দুটো। সুদিন দাশগুপ্ত আমার সত্যি খুব প্রিয় পরিচালক, এবং তার গান আধুনিক গান ওটার ধারাটা একটু যেন সাইড লাইন হয়ে গেছে। সেটা দেখে আমাদের সংখ্যায় বা তার কে জানে তার মার্কেটিং হয়তো কম, যে কোনো কারণে বাংলা গানে যেমন একটা ক্লিয়ার ডিভিশন ছিল ফিল্ম সং এবং আধুনিক। সামার দি আদার রবীন্দ্রনাথই এত তার যেটা বলেছে দুর্দান্ত প্রতাপ, আধুনিক গানে কিন্তু সেরকম কিছু কাজ না। কেন আমরা কবি সুমনের কথা ভুলে যাচ্ছি কেন? একটা সময় এসে কবি সুমন বাংলা গানকে যে একটা মোচড় দিলেন, এবং কোথাও নিজের শিল্পটাকে পপুলিস্ট করবার জন্য সেই লেভেলে নামিয়ে না এনে পুরো বাঙালি শ্রোতাকে টেনে তুললেন একটা ভালো গান শোনানোর জন্য। এই এই ধরনের একটা দুর্লভ কন্ট্রিবিউশন এটা তো বাংলা গানে হয়েছে, এবং আমাদের জ্ঞানও তো মানে আমরা অনুধাবন করতে পারি এই রকম সময়ের মধ্যে হয়েছে। এটা ইতিহাস নয়, মানে আমাদের চোখে এটা ইতিহাস না, আমাদের চোখে আজও এটা জলজ্যান্ত একটা মানে প্রায় বর্তমানের এক্সটেনশন। এবং এই গানটা যে কত লক্ষ লোকের জন্ম দিয়েছে, কত লক্ষ গানের জন্ম দিয়েছে, কত লক্ষ নতুন নতুন মানুষের মনে নতুন গানের ভাষা জুগিয়েছে, সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের একটা মুশকিল হচ্ছে আমরা সমকালকে মর্যাদা দিতে পারি না। রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী আজ নেই বলে তাদের নামে খারাপ কথা বলতে নেই, কিন্তু যিনি রয়েছেন এবং তার থেকে হয়তো অনেকের থেকেই হয়তো অনেক প্রয়াত মানুষের থেকে হয়তো ভালো কাজ করে চলেছে, তাকে আমাদের একেবারে উৎকৃষ্ট শ্রেষ্ঠ এই কথাটা বলতে আমরা কোথাও আটকাই। কয়েকদিন পরে এই গানগুলোই হয়তো বাংলা সিনেমার কতগুলো ইম্পর্টেন্ট মাইলস্টোন হয়ে যাবে সবাইয়ের কাছে, মানে নির্দ্বিধায় মানুষ বলতে পারবে। আমার কাছে এটা অলরেডি হয়ে গেছে। শুধু লাস্ট একটা মেসেজ দাও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস, হ্যাঁ একটা ধরো শুভেচ্ছাও বলতে পারো, বা এত বড় একটা জিনিস আমরা করছি প্রথম বছর অনেক ভিড় নিয়ে সব কিছু নিয়ে, কিন্তু সবাই মিলে একটা যে প্রয়াস, একটা যদি এটা নিয়ে একটা মেসেজ দাও। বাংলায় মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবছর প্রথম। আমার সৌভাগ্যক্রমে এবং মির্চির দুর্ভাগ্যক্রমে আমি সেটা চেয়ারম্যান ছিলাম। আমরা 24 জন জুরি এই বছরে প্রকাশিত 2011 সালে প্রকাশিত সমস্ত রকমের বাংলা গান, ভারতবর্ষে তৈরি বাংলা গান নিয়ে কাজ করেছি। কাজটা মোটেই সহজ ছিল না, এবং ফাইনালি আমরা 4 তারিখে সন্ধেবেলা এই তার মধ্যে কারা শ্রেষ্ঠ হলেন তাদের নামগুলো দেখতে পাবো। আমার বক্তব্য হচ্ছে যারা সেদিনের সভায় শ্রেষ্ঠ হলেন না তারাও কিন্তু কোথাও না কোথাও শ্রেষ্ঠ হয়ে রইলেন। হয়তো সেদিনের সভায় কেবলমাত্র ওই 24 জন জুরির কম্পোজিশনের মধ্যে থেকে তাদের শ্রেষ্ঠত্বটা বেরিয়ে আসেনি, কারণ পুরো জিনিসটা একটা স্ট্যাটিস্টিক্যালি হয়েছিল এবং সেটা স্ট্রিক্টলি মনিটর করেছিল একটা অডিটর কোম্পানি। ফলে এটাকে এই পুরস্কারটা বা এই শ্রেষ্ঠত্বটাকে আমি চরম মনে করছি না। আমি মনে করছি এটা একটা ইন্ডিকেশন, এবং যাদের গান নমিনেটেড হয়েছিল, যারা ছিলেন আমাদের পছন্দের তালিকায়, তারা সকলেই কোনো না কোনো দিন এই শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবেন। এবং সঙ্গে সঙ্গে বাংলা মির্চি মিউজিক অ্যাওয়ার্ড আরও সুন্দর করে, আরও সর্বাঙ্গীন করে, আরও ভালো করে সঙ্গীতকে, বাংলা সঙ্গীতে এই জয়গান বছর বছর ঘোষণা করে যাবে। সিনেমায় পুরস্কার থাকে, সাহিত্যে পুরস্কার থাকে, টেলিভিশনে পুরস্কার থাকে, বাংলা সঙ্গীত যেন ভক্ত অনাদৃত হয়েছিল। ফলে আমি বাংলা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগতভাবে
সাধুবাদ এবং অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। নমস্কার।